মানে একটা টাফেস্ট জব। হ্যাঁ তো এটা সবাই বোঝে না, মনে করে যে পড়ালেই হয়ে যায়। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রিয়াঙ্কা, কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি রংপুর থেকে। হ্যাঁ, গতদিন কি ক্লাসে ছিলে তুমি? স্যার আমি ছিলাম, বাট হচ্ছে 9টা 40 পর্যন্ত ছিলাম। পরে হুম। হচ্ছে আমার কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই ছিল না, আমি ক্লাসটা করতে পারি নাই পুরোপুরি। সমস্যা নাই। তোমাদের যাদের হ্যাঁ, মানুষের সমস্যা হওয়া স্বাভাবিক। সমস্যা হলে তার সলিউশনও আছে। যে দেখা যাচ্ছে কারোর যদি কোনো সমস্যা হয়, এই ক্লাসগুলো সবই রেকর্ড থাকবে, গুগল ড্রাইভে রেকর্ড থাকবে। তোমাদের কারোর যদি কোনো মুহূর্তে এরকম সমস্যা হয়, তোমরা ওই ক্লাস বাকিটুকু তোমরা ওখান থেকে গুগল ড্রাইভ থেকে করে নিতে পারবে, আমি লিংক দিয়ে দেবো। তো এখন দেখো, সত্য অপেক্ষক বা অপেক্ষক কি দেখো। পি ইকুয়াল টু 4q+1। এখন পি এর মান কত হবে? পি এর মান দেখা যাচ্ছে, যদি পি এর মান 5 হবে, যদি কিউ এর মান 1 হয়। কিউ এর মান পি ইকুয়াল টু 4q+1। তো এখানে পি এর মান, কিউ এর মান যদি 1 হয়, তাহলে পি এর মান হবে 5। আবার কিউ এর মান যদি 2 হয়, তাহলে 4q মানে 4×2=8 + 1, তাহলে 9। তাহলে কিউ এর মান 2 হলে পি এর মান হচ্ছে 9। আবার কিউ এর মান 3 হলে, তাহলে 3 × 4 = 12, যোগ 1 13। তার মানে কিউ এর মান 3 হলে পি এর মান হয়ে যাচ্ছে 13। তাহলে প্রতি ক্ষেত্রে, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি ক্ষেত্রে যে ব্যাপারটা এখানে ঘটছে, যে পি এর মান পরিবর্তন হচ্ছে কিউ এর মানের উপর ভিত্তি করে। তার মানে পি এর মান কি হবে তা নির্ভর করছে কিউ এর মানের উপর। পি এর মান কি হবে তা নির্ভর করছে কিউ এর উপর। তো এভাবে, সেজন্য পি এর মান, আসলে পি কে কিউ এর অপেক্ষক বলা হবে। কারণ পি পি কে বলা হবে পি কে বলা হবে পি কে বলা হবে কিউ এর অপেক্ষক। কেন? কেন পি কে কিউ এর অপেক্ষক বলবো? কারণ পি তার মানের জন্য তার মানের জন্য প্রতি ক্ষেত্রে তার মানের জন্য প্রতি ক্ষেত্রে কিউ এর মানের উপর কিউ এর মানের উপর নির্ভর করে। পি প্রতি ক্ষেত্রে কিসের মানের উপর নির্ভর করে? পি প্রতি তার মানের জন্য প্রতি ক্ষেত্রে কিউ এর মানের উপর নির্ভর করে। সেজন্য সেজন্য আমরা পি কে, মানে পি কে কিউ এর অপেক্ষক বলবো। পি কে কিউ এর অপেক্ষক বলবো। অ্যাকচুয়ালি এটা মনে রাখার একটা নিয়ম হচ্ছে, আমরা যদি বলি যে পি কে কিউ এর অপেক্ষক, তার মানে পি তার মানের জন্য প্রতি ক্ষেত্রে কিউ এর মানের উপর নির্ভর করছে বা কিউ এর মানের জন্য অপেক্ষা করছে। পি প্রতি ক্ষেত্রে কিউ এর মানের জন্য অপেক্ষা করে। কিউ এর মান 1 হলে পি এর মান 5 হয়। কিউ এর মান যদি 2 হয়, তাহলে পি এর মান 9 হয়। কিউ এর মান যদি 3 হয়, তাহলে পি এর মান হচ্ছে 13 হয়। তাহলে পি প্রতি ক্ষেত্রে কিউ এর মানের জন্য অপেক্ষা করে, সেজন্য বা নির্ভর করে বা অপেক্ষা করে। যেহেতু যে অপেক্ষা করে, মনে রাখবে, যে অপেক্ষা করে সেই অপেক্ষক। তাহলে এখানে পি প্রতি ক্ষেত্রে কি করছে? কিউ এর মানের জন্য অপেক্ষা করছে। সেজন্য পি হচ্ছে কিউ এর অপেক্ষক। তাহলে অপেক্ষক মানে হচ্ছে যে অপেক্ষা করে। যেহেতু কিউ পি এর মানের উপর অপেক্ষা করছে, সেজন্য কিউ কে পি কে বলা হবে কিউ এর মানের অপেক্ষক। এখন কথা হচ্ছে, এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে পি আর কিউ এর অপেক্ষক, এর সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সম্পর্কটা কি? এর সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সম্পর্কটা কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, কোনো যৌক্তিক যোজকের সাহায্যে কোনো যৌক্তিক যোজকের সাহায্যে
দুই বা ততোধিক, আমার সাথে সাথে সবাই লিখবে, দুই বা ততোধিক অঙ্গ বচনকে সংযুক্ত করলে, সংযুক্ত করলে যে যৌগিক বচনের উদ্ভব হয় প্রতীকী যুক্তিবিদ্যায়, প্রতীকী যুক্তিবিদ্যায় তাকে অপেক্ষক বলে। হুম, কোন যৌক্তিক যোজকের সাহায্যে দুই বা ততোধিক অঙ্গ বচনকে সংযুক্ত করলে যে যৌগিক বচনের উদ্ভব হয় প্রতীকী যুক্তিবিদ্যায় তাকে অপেক্ষক বলে। তার মানে যা যৌগিক বচন তাই হচ্ছে অপেক্ষক। এটা কি বুঝতে পেরেছো? যা যৌগিক বচন তাই অপেক্ষক। এখন আমরা একটা যৌগিক বচনের উদাহরণ দিই। আমি যে বললাম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ হয় কবি, রবীন্দ্রনাথ হয় কবি, রবীন্দ্রনাথ হয় কবি এবং নজরুল, নজরুল হয় কবি। তাহলে এখানে রবীন্দ্রনাথ হয় কবি, এটা একটা সরল বচন, আর নজরুল হয় কবি, এটা একটা সরল বচন। এই দুটো বচন কি হয়েছে? এবং, এবং যোজক দ্বারা যুক্ত হয়েছে। এই যুক্ত হয়ে এটা কি সে পরিণত হয়েছে? এটা একটা যৌগিক বচনে পরিণত হয়েছে। এটা একটা কি বচনে পরিণত হয়েছে? যৌগিক বচনে পরিণত হয়েছে। তো এই যে যৌগিক বচনে পরিণত হলো, রবীন্দ্রনাথ হয় কবি এবং নজরুল হয় কবি, তো এই যৌগিক বচনটি সত্য হবে কখন? তাহলে এই যৌগিক বচনটাকে যদি আমরা প্রতিকায়িত করি, ধরো এই যৌগিক বচনটাকে আমরা প্রতিকায়িত করব। এই রবীন্দ্রনাথকে ধরো আমি আর দিয়ে প্রতিকায়িত করলাম, নজরুলকে আমি এন দ্বারা প্রতিকায়িত করলাম, আর ডটের জন্য কি বসাবো এখানে? এই এবং এর জন্য কি বসাবো? এবং এর ডট। জন্য আমরা ডট বসাবো, এবং এর জন্য আমরা ডট বসাবো। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে, আর আমরা আর একটু কাছাকাছি লিখি, আর ডট এন। আর মানে হচ্ছে রবীন্দ্রনাথ হয় কবি, এন স্ট্যান্ডস ফর নজরুল হয় কবি, নজরুল ইজ এ পোয়েট, আর স্ট্যান্ডস ফর রবীন্দ্রনাথ ইজ এ পোয়েট। এখন আর ডট এন, এইটাই হচ্ছে এই সম্পূর্ণ বচনটাকে আমরা কি বলতে পারি? একই সাথে এটাকে যৌগিক বচন বলতে পারি, আবার একই সাথে এটাকে অপেক্ষক বলতে পারি। আর ডট এন সম্পূর্ণ বচনটাকে আমরা অপেক্ষকও বলতে পারি, যৌগিক বচনও বলতে পারি। তার মানে যা যৌগিক বচন তাই অপেক্ষক। এখন যৌগিক বচন তো বুঝতে পারছি যে এখানে এই আর ডট এন এর মধ্যে দুটো বচন রয়েছে, একসাথে একাধিক বচন রয়েছে, সেজন্য এটা যৌগিক বচন হয়েছে, সরল বচন না হয়ে। আর একটা বচন এন একটা বচন, কিন্তু অপেক্ষক কেন বলছি? অপেক্ষক এই জন্য বলছি যে আর ডট এন এই সম্পূর্ণ বচনটা সত্য হবে যদি আর সত্য হয়, আর বচনটি সত্য হয় এবং এন বচনটি সত্য হয়। তার মানে আর ডট এন এই সম্পূর্ণ বচনটার সত্যতা নির্ভর করে আলাদা আলাদা ভাবে আর নামক সরল বচনটি, মানে রবীন্দ্রনাথ হয় কবি, এইটা যদি সত্য হয় এবং নজরুল হয় কবি, এটা যদি সত্য হয়, তাহলে এই দুটো বচন যদি আলাদা আলাদা ভাবে সত্য হয়, তাহলে কি হবে? আর ডট এন সম্পূর্ণ বচনটি সত্য হবে। এখন যদি দেখা যায় যে রবীন্দ্রনাথ হয় কবি কিন্তু নজরুল কবি নয়, এটা মিথ্যা, তাহলে কিন্তু আমার কি হচ্ছে? আর ডট এন তখন কি হয়ে যাচ্ছে? দ্বিতীয় স্টেপে প্রথমে টিতে ট্রু হয়েছে, কিন্তু পরবর্তীতে যে আর ডট এন রবীন্দ্রনাথ
কবি এটা সত্য কিন্তু নজরুল কবি এটা মিথ্যা, সেক্ষেত্রে কি হবে? এই আর ডট এন বচনটি মিথ্যা হবে। আবার দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ কবি এটা মিথ্যা, হুম, কিন্তু নজরুল কবি এটা সত্য, তাহলেও আর ডট এন তো বলছে যে রবীন্দ্রনাথও কবি নজরুলও কবি, তার মানে কি এই বচনটা তখন সম্পূর্ণভাবে মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ কবি এটাও মিথ্যা, নজরুল কবি এটাও মিথ্যা, তাহলে সেক্ষেত্রে আর ডট এন আবারও কি হয়ে যাচ্ছে? বচনটি মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে প্রতি ক্ষেত্রে আর ডট এন এর মান মান টি হবে না আর ডট এন এর মান এফ হবে, তা কিসের উপর নির্ভর করছে? আর ডট এন এর মান টি হবে না আর ডট এন এই যৌগিক বচনটির মান এফ হবে, তা নির্ভর করছে আলাদা আলাদা ভাবে আর নামক সরল বচনটির উপর এবং এন নামক সরল বচনটির উপর। হ্যাঁ, তার মানে আর ডট এন, এই আর ডট এন এর সত্যতা আর এবং এন এই দুই এর অন্তর্গত দুটি অঙ্গ বচনের মানের উপর, এর দুই অন্তর্গত অঙ্গ বচনের মানের উপর নির্ভর করে, মানে মানের উপর নির্ভর করে। কি নির্ভর করে? আর ডট এন এর, এই আর ডট এন এর সত্যতা, আর ডট এন এর সত্যতা মানে এটা সত্য নাকি মিথ্যা, এটার মান সত্য নাকি মিথ্যা, সেই মান প্রতি ক্ষেত্রে আর এর মান এবং এন এর মানের উপর নির্ভর করে। সেজন্য আর ডট এন কার মানের জন্য অপেক্ষা করে? আর ডট এন আর এবং এর অন্তর্গত আর এবং এন এর মানের উপর নির্ভর করে, বা আর ডট এন যৌগিক বচনটি প্রতি ক্ষেত্রে তার মানটি সত্য হবে না মিথ্যা হবে, তা আর এবং এন, আর ও এন নামক দুটো বচনের সত্যতার উপর নির্ভর করে। যদি আর ডট এন দুটো সত্য হয় তাহলে বচনটি সত্য হবে, অন্যথায় আর অন্য কোনো কিছু হলে সেগুলো আর ডট এন যৌগিক বচনটি মিথ্যা হয়ে যাবে। তার মানে আর ডট এন প্রতি ক্ষেত্রে অপেক্ষা করে কার কার মানের ওপর? আর ও এন এর মানের ওপর, সেজন্য আর ডট এন কে কি বলা হয়? অপেক্ষক বলা হয়। এখন কি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কেন আর ডট এন অপেক্ষক? কারণ আর ডট এন এর মান কি সত্য হবে না মিথ্যা হবে, বা আর ডট এন এর মান সত্যতার মানটি নির্ভর করে আলাদা আলাদা ভাবে আর ও এন এর মানের উপর। সেজন্য আর ডট এন যেহেতু অপেক্ষা করে কারদের জন্য, আর ও এন এর মানের জন্য, সেজন্য আর ডট এনটাই হবে অপেক্ষক। তো এইটা এই অপেক্ষক জিনিসটা কি তোমাদের মাথায় ঢুকেছে? অপেক্ষকটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি কথা স্যার। বল। আচ্ছা, তার মানে জি যিনি স্যার। যিনি অপেক্ষা করে তাকেই বলবো অপেক্ষক। যেহেতু কে অপেক্ষা করছে? আর ডট এন অপেক্ষা করছে কাদের মানের জন্য অপেক্ষা করছে? আর ও এন এর মানের উপর অপেক্ষা করছে, সেজন্য আর ডট এন যেহেতু অপেক্ষা করছে সেহেতু আর ডট এন অপেক্ষক। কার অপেক্ষক? আর ও এন এর অপেক্ষক। এখন আমি এটার একটু স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে এখানে হচ্ছে আর এবং এন, এই দুইটা হলো একসাথে অপেক্ষা করতেছে দুইটার আলাদা আলাদা মানের আলাদা জন্য। আর এর মানের উপর ও এন এর মানের উপর, জি, আর নামক এনের সরল মানের উপর। বচনটির মান সত্য বা মিথ্যা হওয়ার উপর, বা এন এর মানের উপর। সেজন্য জি আর স্যার, তাহলে এন এখানে হচ্ছে মানে যৌগিক বচনটা অপেক্ষা এর করতেছে হলো অন্তর্গত দুইটা সরল বচন সরল বচনগুলোর সত্যতার জন্য মানের উপর। আহ, মানের জন্য অপেক্ষা করে, সেজন্য যৌগিক বচনকেই জি স্যার। আমরা অপেক্ষক বলি। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। যেহেতু যৌগিক বচন সরল বচনগুলোর মানের জন্য অপেক্ষা করে, সেজন্য যৌগিক বচন আর ডট এন কেই আবার যৌগিক বচনও যেমন বলা হয়, যেহেতু এরা আবার মানের জন্য অপেক্ষা করে সেজন্য আর ডট এন কে আবার অপেক্ষকও বলা হয়। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো এই যে তুমি আমাকে এখন প্রশ্ন করলে, তুমি যদি আমাকে প্রশ্নই যদি না করতে পারো তাহলে কি ক্লাসে তোমার এই বোঝার ব্যাপারটা আরো সহজ হবে? কি সহজ হয় না আরো ওই যে না না বোঝাটাই থেকে যায়? জি স্যার, প্রশ্ন করার মাধ্যমে তো বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয় যে কোনো হ্যাঁ, বিষয়। কিন্তু ওই যে গ্রুপে যেসব একসাথে গ্রুপে নিয়ে ফেসবুক গ্রুপে, ওখানে আসলে ক্লাসে কোনো ইফেক্টিভ ফল হয় না, কারণ ওখান থেকে পরবর্তীতে আবার সেই নতুন থেকেই শুরু করতে হয়। আচ্ছা, এখন দেখো, আমরা
এই যে অপেক্ষকের একটু সংজ্ঞা দিই। আহ কেন অপেক্ষক বলা হয় সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে বিভিন্ন যৌক্তিক যোজক দ্বারা প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন প্রতি ক্ষেত্রে বিভিন্ন ধরনের যৌক্তিক যোজক দ্বারা গঠিত যৌগিক বচনটি যৌগিক বচনটি তার নিজের সত্যতা বা মিথ্যাত্বের জন্য তার অন্তর্গত তার অন্তর্গত অঙ্গবচন অঙ্গবচন বা সরল বচনগুলোর সত্যতা বা মিথ্যাত্বের অপেক্ষা রাখে বা নির্ভর করে, সেজন্যে যৌগিক বচনকে সরল বচনগুলোর অপেক্ষক বলে। ওই যে আমি লিখেছিলাম r.n, এই r.n এই সরল বচনটি প্রতি ক্ষেত্রে নির্ভর করে আর ও এন বচনের কিসের উপর? সত্যতা ও মিথ্যাত্ব ওপর। হ্যাঁ, অপেক্ষা করে। কে অপেক্ষা করে? r.n অপেক্ষা করে কিসের? আর ও এন এর সত্যতা বা মিথ্যাত্বের উপর। সেজন্য r.n হচ্ছে অপেক্ষক। কাদের অপেক্ষক? এই সরল বচনগুলোর অপেক্ষক। হুম। যেমন এখানে বলেছে প্রতি ক্ষেত্রে বিভিন্ন যৌক্তিক যোজক দ্বারা গঠিত যৌগিক বচনটি তার নিজের সত্যতা বা মিথ্যাত্বের জন্য তার অন্তর্গত অঙ্গবচন বা সরল বচনগুলোর সত্যতা মিথ্যাত্বের জন্য অপেক্ষা রাখে বা নির্ভর করে, সেজন্য এই যৌগিক বচন r.n কে অপেক্ষক বলা হয়। আর ও এন এই সরল বচনগুলোর অপেক্ষক হচ্ছে r.n। এখন কি তোমাদের কাছে অপেক্ষক জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? অপেক্ষক কি ক্লিয়ার হয়েছে? অপেক্ষক কি স্যার সেটা কি বুঝতে পেরেছো? বোর্ডগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, স্যার বোর্ডের নিচ পর্যন্ত লেখাগুলো দেখা যাচ্ছে না। নিচ পর্যন্ত দেখা যাবে। হ্যাঁ সামিয়া, তুমি ডাবল ট্যাপ করো তোমার স্ক্রিনে মোবাইলের উপর, তাহলে দেখো দেখা যাবে। ডাবল ট্যাপ যে করো। স্যার আপনি কি ওই যে r.n r.o.n এটুকু লিখছেন, তার নিচে কি আরো কিছু লিখছেন? এটা হয়তো বা বলতে ও চাইতেছে। আচ্ছা আচ্ছা। জি স্যার, জি এবার স্যার, এই যে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? হুম। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা অপেক্ষক এখন বলো, অপেক্ষক প্রতীকী যুক্তিবিদ্যায় তাহলে কয় ধরনের অপেক্ষক রয়েছে?
প্রতীকী যুক্তিবিদ্যায় কয় ধরনের অপেক্ষক রয়েছে? প্রতীকী যুক্তিবিদ্যায় অ্যাকচুয়ালি 5 ধরনের অপেক্ষক রয়েছে। প্রতীকী যুক্তিবিদ্যায় কয় ধরনের অপেক্ষক রয়েছে? প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের অপেক্ষক রয়েছে। হ্যাঁ, সেইগুলো আজকে আমি লিখব। সব কয়টি যোজক মিলে সব কয়টি যোজক সব কয়টি যোজক মিলিয়ে প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের অপেক্ষক রয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে সংযৌগিক অপেক্ষক। সংযৌগিক অপেক্ষক। এটা হচ্ছে, এটা প্রতিকায়িত হচ্ছে পি ডট কিউ। পি ডট কিউ। 2 নম্বরে কি? বৈকল্পিক অপেক্ষক। এটা হচ্ছে পি ভেল কিউ। 3 নম্বরে হচ্ছে প্রাকল্পিক অপেক্ষক। 3 নম্বরে হচ্ছে প্রাকল্পিক অপেক্ষক। এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। 4 নম্বরে হচ্ছে নিষেধক অপেক্ষক, নেগেশন পি। 5 নম্বরে হচ্ছে সমমানিক অপেক্ষক। এটা হচ্ছে পি ইকুইভ্যালেন্স কিউ। হ্যাঁ, তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি যে পি এবং কিউ, পি অথবা কিউ। যদি পি তবে কিউ, তারপরে না বা নয় পি, তারপরে আমরা লিখতে পারি পি ত্রিদার কিউ বা পি সমমানিক কিউ। এভাবে আমরা এই 5 ধরনের অপেক্ষক। আমাদের নেক্সট যে ক্লাস এই 5 ধরনের অপেক্ষক নিয়েই আসলে বিস্তারিত। এই 5 ধরনের অপেক্ষক গুলো সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে প্রতীকী যুক্তিবিদ্যার ম্যাথ তোমার কাছে ডাল ভাত হয়ে যাবে। তো এখানে একটা জিনিস তোমাদের, এই 5 ধরনের অপেক্ষক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের যে পরবর্তী ক্লাস আছে সেই পরবর্তী ক্লাসে আমরা 5 ধরনের অপেক্ষক নিয়ে আলোচনা করব। কিন্তু সেই 5 ধরনের অপেক্ষক এবং তাদের সারণী তৈরি করার পূর্বে আমরা আগামী ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে, আগামী ক্লাসে আমরা সত্য, এটা কি সবাই লিখেছো? এগুলো কি সবাই লিখেছো? জি স্যার। জি স্যার, আমি আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, পরে আচ্ছা, ঠিক লিখবো। আছে। আর আগামী যে নেক্সট ক্লাসে এই 5 ধরনের অপেক্ষক নিয়ে তো আলোচনা করব এবং এর সারি নিয়ে আলোচনা করব। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সত্য সারণী। সত্য সারণী একেবারে প্রথমে আলোচনা হবে সত্য সারণী কি, তারপরে সত্য সারণী গঠনের নীতিমালা বা কৌশল। তার মানে কিভাবে কৌশল আলোচনা করো, আলোচনা। হ্যাঁ, এখন এই যে আমাদের যে অঙ্কগুলো আছে, যে শত সত্য, সত্য সারণীর মাধ্যমে শত সত্য, শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয় করো, এই অঙ্ক করতে গেলেও কিন্তু এই টেবিল
এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, এই এই সত্য সারণী নিয়ম সম্পর্কে বা গঠন প্রণালী সম্পর্কে জানা লাগবে। তারপরে কোনো অঙ্কের যৌক্তিক অর্থে সমমান কিনা, যৌক্তিক অর্থে সমমান কিনা সত্য সারণীর মাধ্যমে নির্ণয় করো। এই অঙ্ক করতে গেলেও কিনা, এই যৌক্তিক অর্থে সমমান কিনা এই অঙ্ক করতে গেলেও তোমার সত্য সারণী বা টেবিল কিভাবে তৈরি, টেবিলের মাধ্যমে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তার সেজন্য আমরা আগামী ক্লাসটা এইগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আমাদের তৃতীয় যে ক্লাসটা নেক্সট কিবারে হবে? বৃহস্পতিবার। হ্যাঁ, নেক্সট হচ্ছে বৃহস্পতিবারের দিন বিস্তারিত আলোচনা করা হবে রাত 7। হুম, এই জন্যে আমি তোমাদেরকে মানে বিশেষভাবে অনুরোধ করব, দেখো ওই ক্লাসটা কিন্তু একটা ভাইটাল ক্লাস। ওই ভাইটাল ক্লাসটা যদি তোমরা সত্য সারণী কিভাবে তৈরি করতে হয় বা সত্য সারণীর গঠন প্রণালী কি, এটা যদি সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু তুমি যৌক্তিক অর্থে সমমান কিনা, তারপরে কোনো বচন শত সত্য অনির্দিষ্ট মান বা শত মিথ্যা কিনা, এগুলো কিন্তু প্রায় 20-25 মার্কসের অঙ্ক তুমি অনায়াসে করতে পারবে। সেজন্য তোমরা আগামী ক্লাসটা অন্তত কেউ মিস করবে না। আমি চাই আমার ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকো এবং তোমরা রেগুলার ক্লাস করবে, কারণ রেগুলার ক্লাসের কোনো কি নাই, রেগুলার ক্লাসের কোনো বিকল্প নাই। সত্য সারণী গঠনের নীতিমালা এবং কৌশল, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আর কি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি, আপাতত কোনো প্রশ্ন নাই। মানে যতটুকু যা করানো হয়েছে তোমরা বুঝতে পারছো, তাই তো? বুঝতে জি পেরে, স্যার। বুঝতে জি স্যার। অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। না স্যার, অসুবিধা অসুবিধা হলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, অবশ্যই। সমস্যা ফিল আর ফ্রি এগুলো টু, রিভাইজ করার সময় যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে আগামী ক্লাসে সেগুলো হ্যাঁ শুনতে চাই। হ্যাঁ, feel free to ask me any type of question which is related to symbolic logic. হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের উত্তর দেব। হুম, একটু আগেই তো, যাই হোক, তোমরা ক্লাস করো, একটু স্যারের উপরে ভরসা রাখতে হবে, স্যারের উপরে আস্থা রাখতে হবে। তাহলে দেখবে যে ইনশাল্লাহ 1 মাস পরে বা 1.5 মাস পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পজিশনটা কোথায়। হুম, তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। আর তারপরেও তোমাদের যদি আর কারো কোনো কথা থেকে থাকে তা আমাকে বলতে পারো। আর কারো কোনো জি জিজ্ঞাসা স্যার, থাকলে। আমরা তো স্যার প্রতীকী যুক্তিবিদ্যার পাশাপাশি অন্যান্য সাবজেক্ট গুলা কিভাবে পড়বো যদি একটু দিক নির্দেশনা দিতেন তাহলে আর কি ভালো হইতো প্রথম দিকেই। ওটা দেবো, হ্যাঁ, একটু অপেক্ষা করো, কিছুদিন যাক, তারপরে মানে স্যার আমি একটু দিক নির্দেশনামূলক আর কি। দিক নির্দেশনা না, আমি তোমাদের সম্পূর্ণ যে প্রতীকী যুক্তিবিদ্যার যে ছাড়াও অন্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই বিষয়গুলোর আমি তোমাদের সাজেশন দিয়ে দেব। হুম, মানে সব সাবজেক্টের শুধু প্রতীকী যুক্তিবিদ্যা না। হুম, দেখতে পাচ্ছি না, যাচ্ছে না। মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের যেগুলো আছে সবগুলো সাবজেক্টের আমি সাজেশন তোমরা পেয়ে যাবে, শুধু প্রতীকী যুক্তিবিদ্যা না, অন্য অন্য যেসব গুলো আছে সব সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে। আমি আজকে সেটা বের করতে খুঁজে পাচ্ছি না,
তোমাদের পরে এক সময় আমি ইয়ে করে আচ্ছা দেব। ঠিক আছে স্যার, পরে দিয়ে দিন। হ্যাঁ, পরে আমি এক সময় দেখাই দেব। তো আজকে আহ প্রিয়াঙ্কা কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি রংপুর থেকে। আর কৃষ্ণ, কৃষ্ণ কোথা থেকে ক্লাস করছো? কৃষ্ণ কোথা থেকে ক্লাস করছো? তো আনমিউট করতে পারতেছে না হয়তো, আপনি আনমিউট করে দেন। আস্ক টু আনমিউট করতে পারি, বলতে পারি। আচ্ছা, বাদন তো ক্লাসে নাই। উপস্থিতি তো কমে গেছে স্যার দ্বিতীয় দিনেই। হ্যাঁ, উপস্থিতি তো তোমাদের তো গত দিনে তো বেশ কয়েকজন ছিল, শেষেও যারা ছিল তারাও তো আমি দেখতে পাচ্ছি না।